বাঁকুড়া বিষ্ণুপুর শহর, যে শহরে আমরা মূলত বিষ্ণুপুরের যে ঐতিহাসিক মন্দিরগুলো তৈরি হয়েছিল ১৬০০ খ্রিস্টাব্দে পাল রাজাদের আমলে, সেগুলো সব দর্শন করব এবং মন্দির গায়ের যেসব অসাধারণ টেরাকোটার সৌন্দর্য সেগুলো আমরা খুঁটিয়ে একটু দেখব এবং আপনাদেরও দেখাবো। আর সেই মন্দির নগরী দর্শনের সাথে সাথে আমরা যাব বাঁকুড়া এবং মূলত বাঁকুড়ায় গিয়ে তার আশপাশে যেসব সুন্দর জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করব। সবই আপনারা দেখতে পারবেন এই ভিডিও সিরিজে, যার সঙ্গে অন্যতম হচ্ছে একটা বিখ্যাত ড্যাম যেটা খুব কম মানুষই গিয়েছেন, তালবেরিয়া ড্যাম, এবং সাথে থাকছে মুকুটমণিপুর এবং আরও অনেক। দেখতে থাকুন, আশা করি এই ভিডিও সিরিজ খুব ভালো লাগবে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন এপিসোড শুরু করছি। এই যেখানটা দিয়ে আমরা এখন ক্রস করছি, এখানে একটা বোর্ডে লেখা আছে যে সামনেই পুষ্কুড়া বিডিও অফিস। আমি ঠিক পুষ্কুড়াটা নাম শুনিনি, পাঁশকুড়া শুনেছিলাম। যাই হোক, এখান থেকে দেখাচ্ছে আরামবাগ আর ১৯ কিলোমিটার রাস্তা, কিন্তু মোটের উপরে এই জায়গাটা ভালো। ফ্লাইওভার একটা গেছে, ফ্লাইওভারটা ক্রস করার পরে এখানে কিন্তু রাস্তা মোটামুটি ঠিকঠাক। তো এই রাস্তায় এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই। তবে ঘড়িতে এখন ৯টা ১৫-২০ বাজে, কিন্তু আকাশটা খুব ক্লাউডি, যার জন্যে খুব একটা কালারফুল ছবি হচ্ছে না। একটু মেঘ মেঘ রয়েছে আকাশে, একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব। মোটের পরে এই যে আরামবাগ হাইওয়ে এটাকে বলছে, তো এই রাস্তাটা মোটের উপরে ভালো। ট্রাফিক তেমন চাপ নেই। সামনে একটা টোলগেটের মার্কিং দেখলাম। বন্ধুরা, রাস্তা যদি ভালো হয় তাহলে টোল দিতে কোনো আপত্তি নেই, কারণ যারা লং ড্রাইভ করবে তাদের কাছে এই ভালো রাস্তা ব্যাপারটা অনেকটা ভাইটাল, কেন এর সঙ্গে ট্রাভেল টাইম নির্ভর করে, গাড়িটায় স্মুথ যায়। সুতরাং কিছু টোলে টাকা গেলেও আলটিমেটলি কিন্তু সেটা লাভ হয়। তো এখন এইভাবেই চলেছি এই রাস্তা দিয়ে। এই যে সামনে একটা বাস যাচ্ছে, তো এইখানে আমি দেখছি এই সব বাসগুলো এখানে এই কতুলপুরের দিকে যাচ্ছে। বলতে বলতে এই টোলগেটটা চলে এলো। এখন সামনে টোলগেটের সামনে সবসময় এরকম একটা বাম্পার থাকে। ও না, টোলগেটটা তৈরি করা আছে কমপ্লিট, কিন্তু এখন অপারেশন বন্ধ আছে, সুতরাং এখানে পয়সা কাটলো না। এখন এই টোলগেট বন্ধ রাখার দুটো কারণ হতে পারে। হয়তো নতুন তৈরি হয়েছে, সেই জন্য এখনও পয়সা নেওয়া চালু হয়নি। আবার আরেকটা কারণও হতে পারে, অনেক সময় যদি অনেকটা জায়গা জুড়ে রাস্তার কাজ হয় বা খারাপ থাকে, তখন অনেক সময় টোলগেট কিন্তু এরকম ওপেনই থাকে। এখন আমার ক্ষেত্রে কি হচ্ছে কি হবে সেটা কিছুটা ট্রাভেল করার পরে বুঝবো।
মোটের ওপরে কিন্তু এখন অবধি বেশ কমফোর্টেবল জার্নি। এই যে একটা বিশাল টার্নিং, একটা বাঁক, দেখুন বাঁকটা কিন্তু বিশাল। তো এখানে একটা একটু সতর্কতা রাখতে হবে যে এই বাঁকের সময় যেন নিজের স্পিডটা কন্ট্রোল থাকে, কারণ এই সময় ওভার স্পিডে অনেক সময় ড্রাইভিংয়ে বিপত্তি আনতে পারে। তো সেই জায়গাটায় একটু সতর্ক ছিলাম। আমার তো মনে হলো যে এই টার্নিংগুলো এতটাই স্টিপ, প্রায় 70-80 ডিগ্রি হবে। তো আমার সামনে সামনে একটা বাস চলেছে, বাসটা যখন ক্রস করে গেল আমি দেখলাম ওটা কতুলপুরের দিকে যাচ্ছে। যাই হোক, এখন এই যে আমরা এখন একটা বোর্ড দেখলাম যে আরামবাগ মিউনিসিপ্যালিটির মধ্যে, অর্থাৎ আমরা এখন আরামবাগের মধ্যেই ঢুকে গেছি। যদিও মূল শহরটা এখনও আসেনি, হয়তো সামনে আছে বাজার ইত্যাদি, কিন্তু আকাশ এতটাই মেঘলা যে দৃশ্যমানতা অনেকটাই কম। আজকে আমাদের টার্গেট আপনারা তো জানেন যে এখান থেকে জয়রামবাটি যাব, কামারপুকুর যাব এবং তারপর সেই বিখ্যাত জয়পুর জঙ্গল ক্রস করব। এই জয়পুর জঙ্গল ক্রস করার সময় আমি একটা ইনফরমেশান নিয়ে এসেছি যে ওখানে বাঁদিকে প্রায় 8-10 কিলোমিটার ভেতরে ঢুকে গেলে একটা বিশাল পরিত্যক্ত এরোড্রাম আছে, যেটা সেই ব্রিটিশ শাসনের আমলে ব্রিটিশরা তৈরি করেছিলেন মূলত এই বিস্তীর্ণ অঞ্চলটাতে, ওই বিস্তীর্ণ অঞ্চল, ওই জয়পুর জঙ্গল, ওই বিস্তীর্ণ অঞ্চলটাতে আইন শৃঙ্খলা ইত্যাদি নিজেদের কন্ট্রোলে রাখার জন্যে। যদিও সেই অ্যারোড্রামটা এখন বন্ধ, তবে সেটা নাকি খুব একটা অদ্ভুত দেখার জায়গা, সুতরাং ওটাই যাব। বিশাল একটা অ্যারোড্রাম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তো সেটা দেখতে যাব। সেটা দেখে আমার টার্গেট আছে জয়পুর জঙ্গলের যে রাস্তাটায়, মেন রাস্তাটায়, ওই রাস্তার উপরে অনেকগুলো ভালো ভালো হোটেল রিসোর্ট আছে, সেখানে কোথাও একটা লাঞ্চ করব। ওখানে আপনারা নাম শুনে থাকবেন, আমি কাউকে প্রমোট করছি না বা সেরকম উদ্দেশ্যও নেই, কারণ আমার সম্পূর্ণ নিজস্ব ভ্রমণ বৃত্তান্ত। তো তার মধ্যে কিছু নাম অবশ্যই চলে আসে, আমি নামগুলো নিচ্ছি। এখানে রোড মার্কিং দেখাচ্ছে আরামবাগ আর 9 কিলোমিটার, তো এর পরে আসবে জয়রামবাটি দেখাচ্ছে এখান থেকে 32 কিলোমিটার। কিন্তু রাস্তা হঠাৎ একদম এবড়োখেবড়ো ভাঙাচুরা শুরু হলো। আমি জানি না এই রাস্তাটা কতদূর এরকম আছে। তো যেটা বলছিলাম, ওখানে বেশ কিছু ভালো ভালো খাবারের জায়গা পাবো, যেমন বনলতা রিসোর্ট, যেমন বনশ্রী রিসোর্ট। তো ওখানে কোথাও একটা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা বিষ্ণুপুর যাব। তো ওই বিষ্ণুপুরে আমার বিকালের মধ্যেই পৌঁছালেও হবে, কোনো চাপ নেই, কারণ বিষ্ণুপুরে আজকে গিয়ে থাকবো এবং প্র্যাকটিক্যালি 3 দিন থাকবো। বিষ্ণুপুরে আমি আমার টোটাল সফরটাতেই অ্যাকোমোডেশনগুলো সব বুক করে এসেছি। বিষ্ণুপুরে গিয়ে উঠব আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের, ট্যুরিজম ডিপার্টমেন্টের যে অ্যাকোমোডেশন আছে সেখানে।
সেই কারণে সেই সব কোনো চাপ নেই, শুধু একটু ঠিকঠাক টাইম শিডিউলটা মেনটেন করতে পারলে একটু কমফোর্টেবলি যাওয়া যাবে, সব কিছু ঠিকঠাক থাকবে। কিন্তু এখানে বলতে বলতে রাস্তা ভীষণ খারাপ, ভীষণ। আমি দেখলাম যে একটা সাইড বন্ধ করে একটা সাইড দিয়ে গাড়ি পাস করাচ্ছে এবং রাস্তার পুরোটা কাজ হচ্ছে, এবং কাজটা হচ্ছে বেশ ডিটেলসে কাজ হচ্ছে, মানে কোনো প্যাচ রিপেয়ারিং নয়। পুরো রাস্তাটা দেখুন, বাঁদিকে সব ওই পুরনো পিচগুলো খুঁড়ে খুঁড়ে বাঁদিকে ডান দিকে ডাম করে রাখা আছে, অর্থাৎ পুরো রাস্তাটা কিন্তু খুঁড়ে ফেলেছে। খুঁড়ে এখন ওই নিচের WBM ওয়াটারবাউন্ড ম্যাকাডাম রোডটা বেরিয়ে পড়েছে, এবং তার উপরে সকালবেলায় নিশ্চয়ই জল দিয়েছে, সেই জন্য একটু জল জল, তো না হলে আরও ধুলো ইত্যাদি হতো। এবার এই বড় ধরনের রাস্তার কাজ যখন হচ্ছে তখন নিশ্চয়ই এই কাজটা অনেকটা লম্বাই হবে, প্যাচটা অনেকটাই লম্বাই হবে। তো আমার ভিডিও দেখার পরে যদি কেউ এদিকে আসেন, এই জায়গাটা একটু মাথায় রাখবেন যে এখানটায় কিন্তু অনেকটা ডিলে হবে। এখানে যেহেতু রাস্তা ভীষণ খারাপ, বুঝতেই পারছেন গাড়ির স্পিড দেখে, গাড়ি একদম মিনিমাম স্পিডে যাচ্ছে, এছাড়া জোরে যাওয়াও যাবে না, পুরো রাস্তা খোঁড়া, কোনো রাস্তা সারফেস বলে কিছু নেই, অনবরত গর্ত, উঁচু নিচু, জল কাদা, তার মধ্যে দিয়েই এরকমভাবে সমস্ত গাড়ি ঘোড়া যাচ্ছে। লাস্ট 2 কিলোমিটার এরকম রাস্তা চলছে, এখন আর কত কিলোমিটার এরকম আছে এটা ঠিক আমি বলতে পারছি না। তবে সব কিছুর মধ্যে কিন্তু ভালো জিনিস আছে। এই যেতে যেতে দেখছি, এই যে বাজারটা ক্রস করলাম না, এখানে একটা খুব সুন্দর মিষ্টির দোকান দেখলাম। তো কাচের শোকেসে যেমন সাজানো গোছানো আছে মিষ্টিগুলো, ক্ষীরকদম, খুব সুন্দর সুন্দর মিষ্টি। তো এরকম মিষ্টি সব তৈরি করা ছিল, খুব ইচ্ছা হচ্ছিল খেতে, কিন্তু এখানে আবার গাড়িটা রাস্তার সাইডে কোথায় রাখবো, ওই বাজারের সামনে, এখানে রাখা যেত, কিন্তু ওটা তো অনেকটা ফেলে চলে এসেছি রাস্তাটা, মানে দোকানগুলো। তো সেই জন্য আর ইচ্ছাটাকে দমন করলাম যে মিষ্টাটা পরে কখনো খাবো, জানি না কখন আবার আসবো এদিকে। কিন্তু এই খারাপ রাস্তা শেষ হচ্ছে না, আর খারাপ রাস্তা শেষ হচ্ছে না বলে সামনের গাড়িগুলো সেইভাবে যাচ্ছে। আমার সামনে দুর্ভাগ্যবশত একটা বিশাল লরি যাচ্ছে, লরিটা ওই রাস্তা খারাপের জন্যই এত স্লোলি যাচ্ছে, আমি হয়তো আর একটু যেতে পারতাম, কিন্তু আমাকে যে সাইড দেবে, ওভারটেক করব, সে সুযোগও পাচ্ছি না, সুতরাং এইভাবেই যেতে হচ্ছে। তো এতে করে কি হচ্ছে, অনেকটা দেরি হচ্ছে, অনেকটা ডিলে হচ্ছে। দেখা যাক কি হয়। একটা কথা শুধু মনে হচ্ছে যে নামে 7 কিলোমিটার দেখলাম, কিন্তু যেতে অনেক সময় লাগছে। যাই হোক, সব খারাপেরই শেষ আছে। অবশেষে সেই খারাপ রাস্তা শেষ হয়েছে, এবার আবার ঝকঝকে রাস্তা, সামনেই আরামবাগ আসছে। তো আরামবাগের অনেকটা জমজমাট জায়গা, তো এখানে অনেক বাজার ইত্যাদি আছে। তো আমারও ইচ্ছা আছে একটু সুযোগ পেলে দাঁড়িয়ে কিছু, এখানে অনেক দোকানপাট আছে, ফল টল খুব ভালো পাওয়া যাবে, একটু ফল টল কিছু কিনবো রাস্তায়, যদি থাকে গাড়িতে ভালো হবে। পরপর শুধু আরামবাগ পৌরসভা স্বাগতম নোটিফিকেশানগুলো পাস করছে। তো এখন এই আরামবাগটা ছাড়ানোর পরে এখন মোটামুটি কিন্তু আমি বুঝতে পেরেছি যে ওই হাইওয়ে তো আমরা ছেড়ে চলে এসেছি, সুতরাং এখন আর ওই হাইওয়ের ড্রাইভিংয়ের থ্রিল নেওয়া যাবে না। এখন এই আরামবাগ ক্রস করার পরে আমরা আবার ওই কামারপুকুরের দিকে ঢুকবো। কামারপুকুরের রাস্তাও সেরকম নিশ্চয়ই ডিস্ট্রিক্ট রোড, সরু রাস্তাই হবে, জানি না, চলুন দেখা যাক কী হয়। এখন সময় অনেকটা নষ্ট হলো,
এই ভাঙাচুরা রাস্তার জন্যে। তো এইগুলো আনসিন প্রবলেম, তো এইগুলো থাকবে, এগুলো নিয়েই ড্রাইভ করতে হবে। এবং যেমন আপনাদের শুরুতেই বলেছিলাম যে এসব সেমি আরবান রুরাল জায়গায় একটু লোকাল গাড়ি বা লোকাল যানবাহনকে আপনাকে প্রাধান্য দিতে হবে। দরকার হলে নিজে দাঁড়িয়ে সাইড হয়ে ওদেরকে পাস দিতে হবে। তো এইসব বদারসানগুলো আছে। এবার আরামবাগ শহরটা ক্রস করার পরে এখানে একটু অনেকগুলো মোড় টোর এদিক ওদিক আছে, একটু আপনারা এই জায়গাটায় খুব সতর্কভাবে আসবেন। কিন্তু সবসময় ম্যাপ নির্ভর হয়ে আসবেন না, কারণ আমি ওই ম্যাপ নির্ভর হয়ে অনেকবার ঠকেছি। তো আমি সবসময় এই লোকাল মানুষদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন। আমি সেইভাবেই করেছি, করে আলটিমেটলি এই ব্রিজের উপরে উঠেছি। এই ব্রিজটা বিশাল এক নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে, খুব সম্ভবত এটাই দ্বারকেশ্বর নদী। বেশ চওড়া নদী এবং নদীতে কিন্তু ভালোই জল আছে, যদিও আমার ক্যামেরাটা ফিক্সড করা আছে বলে আমি দেখাতে পাচ্ছি না। আজ বিদায় নেওয়ার সময় হয়েছে। বাকি ছবি এবং গল্প পরের এপিসোডে। নমস্কার।